বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করতেছি লেকচার নাম্বার 4। আমরা গত ক্লাসে লেন্সের গঠনের সমীকরণ এবং ওই লেন্স গঠনের সমীকরণ দিয়ে যে অঙ্কগুলো করা যায় সেগুলো করেছিলাম। আমি আশা করি তোমরা অঙ্কগুলো করেছো। তারপরে আজকে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা তোমরা বাসায় বসে বসে করবা। এক নম্বর অঙ্ক, লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় করো। 2 নাম্বার, লেন্সটিকে পানিতে স্থাপন করলে লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? 3 নাম্বার, বস্তুর দূরত্ব একই থাকলেও বায়ুতে থাকা অবস্থায় বাস্তব বিম্ব গঠিত হয়, কিন্তু পানিতে থাকা অবস্থায় অবাস্তব বিম্ব গঠিত হয়। গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। আগের দিন আমরা যে অঙ্কটা দিয়েছিলাম সেই একই অঙ্ক, এটা শুধুমাত্র চিত্রের মাধ্যমে দিয়েছি। চিত্র থেকে প্রশ্নটা উত্তর করতে হবে আমাদের। এখানে যে লেন্সটা দেওয়া আছে তার দুইটা বক্রতার ব্যাসার্ধ আছে। এখানে যে লেন্সটা আছে তার দুইটা বক্রতার ব্যাসার্ধ আছে, একটা হচ্ছে R1 আর একটা হচ্ছে R2। এই লেন্সের প্রতি সংক্রান্ত দেওয়া আছে 1.5। লেন্স থেকে এখানে যে দূরত্বটা দেওয়া আছে চিত্র দেখে তোমাদের বুঝতে হবে, এটা হলো বস্তুর দূরত্ব 55 সেন্টিমিটার। 55 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখলে বায়ুতে থাকা অবস্থায় এক ধরনের বিম্ব হয়, পানিতে থাকা অবস্থায় বিম্বের প্রকৃতি চেঞ্জ হয়, অর্থাৎ বিম্বটা অবাস্তব হয়ে যেতে পারে। সেটা তোমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করবো হচ্ছে 3 নম্বরে। এর আগের দুটো অঙ্ক আমি আশা করি তোমরা সবাই পারো। এটা কেন দিলাম? প্র্যাকটিস করার জন্য। বাসায় বসে বসে এই অঙ্কটা আমরা প্র্যাকটিস করবা। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রিজম। খুবই গুরুত্বপূর্ণ টপিক প্রিজম। প্রিজম সংজ্ঞাটা সবাই লিখো। 3টি আয়তাকার পৃষ্ঠ ও 2টি ত্রিভুজাকার পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আমি এখন তোমাদের প্রিজম দেখাবো। একটা
পেজ দেখি। তোমাদের আমি এখন একটা প্রিজম দেখাবো, তোমরা দেখলেই বুঝতে পারবা। সংজ্ঞাটা মুখস্থ করার কোনো দরকার নাই, বাসায় বসে বসে প্রিজম বানাবা, প্রিজম বানানোর পরে সংজ্ঞা দেবা। এইটা হলো প্রিজম। আমি যদি দেখাই তোমাদের, এটাকে বলা হবে প্রিজম। এটা একটু ছোট করে নিলে মনে হয় আর একটু ভালোভাবে তোমরা বুঝতে পারবা। দেখো, এইটা হচ্ছে প্রিজম। এটার ক্ষেত্রে একটু ভালো করে তাকালে দেখতে পাবা। দেখো তো, এই তলটা হচ্ছে একটা আয়তাকার তল। একইভাবে যদি এইটা দেখো তাহলে এইটাও একটা আয়তাকার তল। এই পাশেরটা যদি দেখো তাহলে এইটাও কি একটা আয়তাকার তল। তাহলে আয়তাকার পৃষ্ঠ আছে হচ্ছে তিনটা। কয়টা আয়তাকার পৃষ্ঠ আছে? তিনটা। 1 2 3। এইবার এই দিক থেকে তাকাও, এই দিক থেকে তাকালে তোমরা দেখতে পাবা এই জায়গায় একটা ত্রিভুজাকার পৃষ্ঠ আছে, ত্রিভুজ। এই পাশে আরেকটা ত্রিভুজাকার পৃষ্ঠ আছে। এখানে মোট পৃষ্ঠ হলো 5টা। এর মধ্যে 3টা আয়তাকার আর 2টা হলো ত্রিভুজাকার। মোট পৃষ্ঠ আছে 5টা। এই 5টা পৃষ্ঠটা আবদ্ধ। এইটা একটা মাধ্যম যদি হয়, এটার মাঝে কোনো ফাঁকা জায়গা থাকা চলবে না। এটা একটা নিরেট মাধ্যম থাকবে, মাঝে কোনো ফাঁকা জায়গা থাকবে না। যদি এই মাধ্যমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ ঘটে তখন এটাকে বলা হবে প্রিজম। তাহলে শর্তটা কি? প্রথমে তল থাকবে 5টা, 3টা তলের বর্ণনা দিলাম। 3টা তল হলো আয়তাকার আর 2টা তল হলো ত্রিভুজাকার। এই 5টা তল দ্বারা আবদ্ধ যে মাধ্যমটা থাকে, সেই মাধ্যমটা যদি স্বচ্ছ হয়, অর্থাৎ তার ভিতর দিয়ে যদি আলো প্রবেশ করতে পারে এবং আলো প্রবেশ করলে যদি তার প্রতিসরণ ঘটে, তখন এই মাধ্যমটাকে বলা হবে প্রিজম। আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এইবার প্রিজম আমি একটা এঁকে দেখাই। তোমরা যেরকম প্রিজম দেখে অভ্যস্ত বইয়ের মধ্যে, যদি কেউ বাস্তবে দেখে থাকো তাহলে তো দেখেছই। এটাকে যদি আমি এইভাবে এখানে রাখি, এইভাবে রাখলে এই পাশ থেকে, আমার হাতের পাশ থেকে যদি এখানে ছবি তোলা হয় তাহলে প্রিজমটা হয় এরকম। এটাকে বলা হয় প্রিজমের প্রস্থচ্ছেদ। মানে প্রিজমকে যদি প্রস্থ বরাবর কেটে দেওয়া হয় তখন এরকম ত্রিভুজ আকৃতির একটা অংশ পাওয়া যায়। এই জন্য আমরা বইয়ের মধ্যে ত্রিভুজ আকৃতির প্রিজম দেখতে পাই। এবার প্রিজম আমি এটাকে মোবাইলে ছবি তুলে জুম করে বড় করে আঁকতেছি। এইটা হলো প্রিজমের প্রস্থচ্ছেদ। এইখানে তল আছে 3টা। এখানে যদি আমি একটা তল ধরি, এখানে এ বিন্দুতে বা পি কিউ আলোক রশ্মি প্রিজমের এই তলে আপতিত হলো। তোমরা যদি এটা নাম দাও এবিসি, তোমরা বলতে পারো এবি রেখার উপর আপতিত হলো। এবি এটা কিন্তু রেখা না। কেন না? কারণ এইটা হলো একটা তল। এখানে দেখতে আমাদের কাছে মনে হচ্ছে রেখা, কিন্তু এটা হবে একটা তল। এবি একটা তল। এবার এবি তলে আলোক রশ্মি আপতিত হওয়ার পরে আলোক রশ্মির প্রতিসরণ ঘটবে। প্রতিসরণ ঘটার কারণে এই বরাবর না গিয়ে একটু বাঁকা হয়ে নিচের দিকে চলে গেল। আবার যখন এখান থেকে বের হবে, এই বরাবর যাওয়ার কথা যাবে না, আবারও নিচের দিকে বেঁকে চলে যাবে। আমি যদি এটাকে বলি পি কিউ আলোক রশ্মি, এটা হবে কিউ আর আর এটা হবে আর এস। এইবার এই জায়গায় একটু ভালো করে আমাদের বুঝতে হবে যে ঘটনাগুলো, সেইগুলো আমি যে কথাগুলো বলবো সেইগুলো তোমরা চাইলে রিপিট করে করে শুনতে পারো। এই জন্য আমি এটা লিখবো না, যেহেতু লেখার দরকারটা নাই তাই লিখবো না। এবি এটা একটা তল, আমরা স্বীকার করেছি। এই তলটাকে বলা হয় প্রথম প্রতিসারক তল। প্রথম প্রতিসারক তল, অর্থাৎ যেই তলের মধ্যে আলো প্রথমে প্রতিসরণ ঘটায়, যেই তলে আলো প্রথম প্রতিসরণ ঘটে সেটাকে বলা হবে প্রথম প্রতিসারক তল। এইবার এই তল থেকে আলো দ্বিতীয়বার প্রতিসরণ ঘটে, এই জন্য এটাকে বলা হবে দ্বিতীয়
প্রতিসারক তল। এবার এটা যদি দ্বিতীয় প্রতিসারক তল হয় তাহলে এটাকে তোমরা বলবা তৃতীয় প্রতিসারক তল, কিন্তু এই শব্দটা ভুল, এটাকে বলা হয় ভূমি। অর্থাৎ মনে রাখতে হবে যেই তলটা নিচে থাকে, যেই তলটা নিচে থাকে সেটাকে বলা হবে ভূমি। আর দুইটা প্রতিসারক তল থাকবে, একটা বাম পাশে একটা ডান পাশে। কোনটাকে প্রথম বলবা? যে তলে আলো প্রথম এসে আপতিত হয় সেই তলটাকে বলা হবে প্রথম প্রতিসারক তল। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা এখানে তিনটা তলের নামকরণ করলাম, একটা হলো প্রথম প্রতিসারক তল, একটা হলো দ্বিতীয় প্রতিসারক তল, আর আরেকটা হলো ভূমি। এইবার এই জায়গায় একটা কোণ আছে, প্রিজম কোণ। প্রিজম কোণের সংজ্ঞা যদি আসে তাহলে ভালো করে মনে রাখবা, দুটি প্রতিসারক তলের অন্তর্ভুক্ত কোণকে প্রিজম কোণ বলে। দুটি প্রতিসারক তলের অন্তর্ভুক্ত কোণকে প্রিজম কোণ বলে। তাহলে প্রিজম কোণের সংজ্ঞা আশা করি আমরা পারবো। তাহলে এই জায়গায় এই কোণটাকে বলা হয় প্রিজম কোণ। এটাকে কিন্তু কখনোই প্রিজম কোণ বলা যাবে না। দুটি প্রতিসারক তলের অন্তর্ভুক্ত কোণকে প্রিজম কোণ বলে। এইবার তোমাদের প্রশ্ন হলো, এখান থেকে আলো এখানে আসলো, এখানে আসার পরে এই বরাবর না গিয়ে নিচের দিকে বেঁকে গেল কেন? কারণটা কি? সেটার কারণ আমি এখন ব্যাখ্যা করব তোমাদের সামনে। দেখো, যে বিন্দুতে আলো আপতিত হলো সেই সূত্র সব জায়গায় এক। কোন সূত্র মানুষ আগে একটা বলছে পরে আবার আরেকটা বলবে এরকম হওয়ার কোনো সুযোগ নাই, নিয়ম একটাই। এই জায়গায় আলো আপতিত হলো, এই জায়গায় আমি একটা লম্ব টানবো, লম্ব টানার পরে আলোক রশ্মি বায়ু মাধ্যম থেকে কাচ মাধ্যমে ঢুকতেছে। তাহলে কাচ মাধ্যম হলো ঘন মাধ্যম, আলোক রশ্মি এই বরাবর না গিয়ে অবিলম্বের কাছে চলে আসে। এই সূত্র অনুসারে আলোটা এই বরাবর না গিয়ে একটু নিচের দিকে বেঁকে গেল। একইভাবে যখন এখান থেকে আলোক রশ্মি দ্বিতীয় পৃষ্ঠের মাধ্যমে আলো বায়ুতে বের হয়ে যাবে, তখন কি ঘটনা ঘটলো? এখানে আলোক রশ্মি বরাবর যাওয়ার কথা, এখানে যদি আমি একটা লম্ব টানি, এই লম্বটা দেখা যাচ্ছে এই পাশে। তাহলে আমরা জানি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, আর এই কারণে আলোক রশ্মি এখানে নিচের দিকে নেমে যায়। স্টুডেন্টরা যেভাবে প্রশ্ন করে সেটা হচ্ছে, বায়ু থেকে যখন প্রিজমে ঢুকে তখনও আলো নিচের দিকে নেমে যায়, আবার যখন প্রিজম থেকে বায়ুতে ঢুকে তখনও আলো নিচের দিকে নেমে যায়। কিভাবে সম্ভব? এগুলো নরমাল সাইকোলজি মিলে না, কিন্তু বাস্তব চিন্তা করতে হবে। কোনো অলৌকিক ঘটনা এখানে নাই। তুমি যেখানে আলো ফেলবা সেই জায়গায় লম্ব টানবা, লম্ব টানার পরে যেই সূত্র তুমি জানো সেই সূত্রকে ব্যবহার করবা, অন্য কারো সূত্র তোমার ব্যবহার করার কোনো দরকার নাই। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি আলো কেন নিচের দিকে নেমে যায়। এইবার আরেকটু বুঝতে হবে তোমাদের, খেয়াল করো। এখান থেকে আলোটা এই কিউ বিন্দুতে আপতিত হওয়ার পরে এই বরাবর যাওয়ার কথা ছিল, না গিয়ে এখান থেকে এই বরাবর গেল, আবার এখান থেকে এই বরাবর না গিয়ে আরো বেঁকে এদিকে চলে গেল। তাহলে আমি যদি বলি একটা লোক এই বরাবর যাচ্ছে, একটা লাইন বরাবর যাচ্ছে, যদি এই লাইন বরাবর যাইতো তাহলে তার রাস্তার কোনো বিচ্যুতি নাই, সোজা যাচ্ছে। কিন্তু এই জায়গায় গিয়ে লোকটা আবার এতটুকু বেঁকে গেল, এখানে যতটুকু বেঁকে গেল ধরলাম ডেল্টা 1 পরিমাণ বেঁকে গেল, তাহলে তার বিচ্যুতি কোণ হলো ডেল্টা 1। বিচ্যুতি কোণ মানে কি? আমি এই বরাবর যাচ্ছি, আমি আবার লাইন বরাবর গেলে আমি আমার রাস্তা থেকে বিচ্যুত হই নাই, কিন্তু যদি এই রাস্তা থেকে একটু অ্যাঙ্গেলে চলে যাই তাহলে আমি আমার রাস্তা থেকে বিচ্যুত হয়ে গেলাম। আলোক রশ্মিটা পি কিউ বরাবর যাওয়ার কথা, এখান থেকে যতটুকু বেঁকে গেল সেটাকে বলা হচ্ছে বিচ্যুতি কোণ। এইবার এখান থেকে আবার এই বরাবর যাওয়ার কথা ছিল, সে আবার কি করলো? এই দিকে বেঁকে গেল। তাহলে এইখানে হলো আরেকটা বিচ্যুতি কোণ, এটা হলো ডেল্টা 2। তাহলে তার আসল যে রাস্তা সেই রাস্তা থেকে কতটুকু বেঁকে গেল সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটাকে যদি আমি এইদিকে বাড়িয়ে দিই, এইদিকে বাড়িয়ে দিলে দেখা যাচ্ছে তার আসল রাস্তা ছিল এই বরাবর, আর সে এখান থেকে বেঁকে এইদিকে চলে গেল। তাহলে টোটাল বিচ্যুতি কোণ হলো এই ডেল্টা। টোটাল বিচ্যুতি কোণ হলো মূলত এইটা, কারণ এটা দুই ধাপে হয়েছে।
প্রথম এখান থেকে একটু বেঁকে গেলাম, তারপরে এখান থেকে আবার আর একটু বেঁকে গেলাম, দুই ধাপে যতটুকু বাঁকলো সেটা হলো এই ডেল্টা। আমি যদি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই সেটা হবে এরকম, ধরো তুমি এই বরাবর পূর্ব দিকে যাচ্ছ, তো পূর্ব দিকে এটা হলো পূর্ব দিক, পূর্ব দিক থেকে তুমি 20 ডিগ্রি কোণ করে পূর্ব দিক থেকে উত্তর দিকে সরে গেলা, এই পর্যন্ত 20 ডিগ্রি কোণ করে গেলাম, কিন্তু এইখানে গিয়ে আবার আরো 30 ডিগ্রি কোণ করে বেঁকে গেলাম, তাহলে পূর্ব দিকের সাথে মোট কয় ডিগ্রি কোণ বেঁকে গেলাম? এখান থেকে বলা যায় 20 প্লাস 30। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। এইটা আমি দেখাইলাম বিচ্যুতি কোণ, সে তার রাস্তা থেকে কতটুকু বিচ্যুত হয়ে গেল। তোমরা এই চিত্রের দিকে তাকাও, এই আরএস আলোক রশ্মিটাকে যদি আমি পিছনের দিকে বাড়িয়ে দেই তাহলে এই জায়গায় একটা কোণ বের হয়, এই কোণটাই মূলত হচ্ছে বিচ্যুতি কোণ। এই ডেল্টাটাই আমি এখানে দেখিয়েছি ভেঙে ভেঙে। কার কোনো আপত্তি আছে? আপত্তি আছে কি? নেই। তাহলে এই ডেল্টা এটাকে বলা হয় বিচ্যুতি কোণ। এইবার আমি প্রিজমের প্রতিসরণাঙ্কের সমীকরণ প্রতিপাদন করব, সেই জন্য আমি চিত্রটা আরেকবার সুন্দর করে আঁকি। তোমরা নতুন করে এঁকে নিবা। বাঁকা হয়ে গেছে। A B C। আমি যেভাবে চিত্রটা আঁকি তোমরা সেভাবে আঁকার চেষ্টা করবা, তাহলে চিত্রটা সহজ হবে। এখানে পি কিউ আলোক রশ্মি লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ I1। এই জায়গায় কিউ আর আলোক রশ্মি লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় R1। একইভাবে এই কিউ আর আলোক রশ্মি লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা উচিত I2। এখান থেকে যে আলোক রশ্মিটা এই বরাবর বের হয়ে গেল সেটা লম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা উচিত R2। কিন্তু এইটা যদি I1 হয়, উল্টা দিক থেকে আলো আসলে পথে আসবে, তখন এইটাও I1 হতে পারে, আর এই কারণে এটাকে ধরা হয় I1, এটাকে ধরা হয় I2, আর মাঝে এই কোণটাকে ধরা হয় R2। তাহলে সহজভাবে মনে রাখার জন্য আমি আরেকবার বলি, যে পাশ থেকে আলোটা যাবে সেটা ধরবো আমরা I1, আর এই I1 এর জন্য এটা হবে R1, আর পরেরটা এটা হবে I2, আর মাঝেরটা হবে R2। তাহলে এখানে চারটা কোণ আমরা বলেছি। যদি প্রথম পৃষ্ঠের ক্ষেত্রে বলা হয়, প্রথম পৃষ্ঠের ক্ষেত্রে I1 আপতন কোণ, R1 হচ্ছে প্রতিসরণ কোণ। দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে R2 টাকে বলা হবে আপতন কোণ, আর I2 টাকে বলা হবে প্রতিসরণ কোণ। এই I2 এর আরেকটা নাম আছে, সেই নামটাকে বলা হয় নির্গমন কোণ। I2 এর নাম হলো নির্গমন কোণ। আমি মনে হয় ক্লিয়ারলি বুঝাইতে পারলাম, যদি না পারি তাহলে তোমরা একটু রিপিট করে দেখে নিবা। ওকে, এইবার আমি যদি এই আলোক রশ্মিটাকে এদিকে বাড়িয়ে দেই তাহলে এদিকে যাওয়ার কথা। এবার এই আলোক রশ্মিটাকে এদিকে বাড়িয়ে দিলে এইখানে যে কোণটা হয় সেটাকে বলা হয় ডেল্টা। একটু আগে আমি দেখিয়েছি, এটা হলো ডেল্টা। তাহলে এই জায়গায় যেখানে কোণটা উৎপন্ন হলো সেই বিন্দুটার নাম দিলাম আমরা টি। যদি হয় এই কোণটার নাম দিলাম আমরা x1, আর এই কোণটার নাম দিলাম আমরা x2। বুঝা যাচ্ছে কি? এই পাশের এই কোণটা হলো x1, এই পাশের এই কোণটা হলো x2। এইবার আমরা প্রতিপাদনে যাব।
চতুর্ভুজ এ কিউ ও আর হতে পাই। এ কিউ ও আর একটা চতুর্ভুজ এখানে দেখা যাচ্ছে। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। তার মানে আমি দিলাম এখানে এ কোণ, এ কোণ মানে এই কোণটাকে বোঝাচ্ছি। তারপরে হচ্ছে এ কিউ ও, এ কিউ ও এই কোণটা পুরোটা যোগ এ আর ও যোগ ও কোণ সমান 4 সমকোণ। কি লিখলাম? এ কোণ, এই কোণ এ কিউ ও সম্পূর্ণ কোণটা এখান থেকে শুরু করে এই সম্পূর্ণ কোণটা এটা হলো এ কিউ ও। একইভাবে এ আর ও আরেকটা কোণ, আর এখানে হলো ও কোণ সমান হলো 4 সমকোণ। এখান থেকে লিখতে পারি এ কোণ যোগ ও কোণ সমান 2 সমকোণ। কিভাবে লিখলেন? এখানে দেখো এই কোণ আর এই কোণ এই দুটো হলো সমকোণ। এ কিউ ও এটা একটা সমকোণ। কেন সমকোণ? কারণ এই কিউ ওটা হলো এবি এর উপর লম্ব। একইভাবে এসি এর উপর লম্ব হলো আর ও। যদি লম্ব হয় তাহলে এই পাশের কোণটাও সমকোণ, এই পাশের কোণটাও সমকোণ। তাহলে দুইটা সমকোণ এখানে চলে গেল। এই দুই সমকোণ ডান পাশে নিয়ে গেলে 4 সমকোণ থেকে 2 সমকোণ বাদ। তাহলে এ কোণ যোগ ও কোণ সমান হচ্ছে 2 সমকোণ। লেখা যায়? ওকে, 1 নং সমীকরণ। আবার ত্রিভুজ কিউ ও আর হতে পাই। ত্রিভুজ কিউ ও আর, দেখো এখানে একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এই জায়গায় যেটা লেখা যায় কোণ R1 যোগ কোণ R2 যোগ কোণ ও সমান 2 সমকোণ। 2 নং সমীকরণ। এখানে R1, এখানে R2 আর এখানে হলো ও। এই 3 কোণের সমষ্টি কয় সমকোণ হবে? 2 সমকোণ। এবার 1 ও 2 হতে পাই। 1 নং আর 2 নং দুইটা হতে কি পাই? এটাও 2 সমকোণ, এটাও 2 সমকোণ। তাহলে ডান পাশের অংশটা বাদ দিয়ে আমরা লিখতে পারি এ কোণ যোগ ও কোণ সমান R1 যোগ R2 যোগ ও। এবার ও ও দুই পাশ থেকে যদি বাদ দেই তাহলে লেখা যায় a R1 R2। এই জায়গায় আমাদের কোণ চিহ্ন দেওয়ার দরকার নাই, কারণ এই এ দিয়ে বোঝায় প্রিজম কোণ, R1 দিয়ে প্রথম তলের ক্ষেত্রে প্রতি সরল কোণ, R2 দিয়ে দ্বিতীয় তলের ক্ষেত্রে মূলত আপতন কোণকে প্রকাশ করা হয়। তাহলে এই কোণগুলো আমাদের ক্ষেত্রে নির্দিষ্ট, এইজন্য এখানে কোণ চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই। এবার আমরা যাই ত্রিভুজ কিউ আর ডি এর বহিস্থ কোণ ডেল্টা x1 x2। খেয়াল করে দেখো ত্রিভুজ কিউ আর ডি এর বাইরে হচ্ছে কোণটা ডেল্টা, বাইরের কোণটা কত? ডেল্টা। এইবার দেখো যদি বহিস্থ কোণ ডেল্টা হয়, আমরা জানি কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান অন্তস্থ বিপরীত 2 কোণের সমষ্টি সমান। তার মানে হচ্ছে এটা যদি বাইরের কোণ হয় এই কোণটা বাদ দিয়ে এই পাশের কোণটা হলো x1 আর এই পাশের কোণটা হলো x2। আমি তাই লিখলাম ডেল্টা x1 x2। এবার x1 সমান কি লেখা যায় তোমরা এখানে একটু দেখে আমাকে বলো। p, আমি যদি এটাকে l ধরি, pl একটা সরল রেখা, আবার ON একটা সরল রেখা। যদি দুইটা সরল রেখা এরকম ক্রস করে তাহলে এই দুইটা কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। দুইটা কোণকে কি বলা হয়? বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণ আর এখানে যে সম্পূর্ণ এই অংশটা, এই কোণ দুইটা হবে সমান। তার মানে যেটা হচ্ছে I1 x1 r1। এই x1 এর সাথে যদি r1 যোগ করি তাহলে আমাদের পাওয়া যাবে I1। এই জায়গা থেকে আমরা লিখতে পারি x1 I1 minus
r1 x1 এর মান আমরা বের করব এখান থেকে x1 i1 r1 অনুরূপভাবে x2 i2 r2 তোমরা এখান থেকে বের করে নিতে পারবা এখান থেকে আমি যদি মানগুলো বসিয়ে দেই তাহলে হবে i1 r1 প্লাস i2 r2 এই জায়গা থেকে লেখা যায় i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2 সুতরাং ডেল্টা ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a এটা কিভাবে লেখা যায় সেটা আমরা দেখতেছি এই r1 প্লাস r2 এর পরিবর্তে দেখো a লেখা যায় তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a লেখা যায় এই জায়গায় ডেল্টাটা হলো বিচ্যুতি কোণ i1 প্রথম পৃষ্ঠের ক্ষেত্রে আপতন কোণ i2 দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে নির্গমন কোণ আর এটা হলো প্রিজম কোণ আমাদের এই চিত্রের বর্ণনা যদি ভালো করে না বুঝি এই সমীকরণ মুখস্থ করে কোনো লাভ নাই কারণ আমাদের বাস্তবটা বুঝতে হবে তারপরে হলো কি বলে তোমার সৃজনশীলগুলো সমাধান করতে হবে বাস্তব যদি না বুঝতে পারো সৃজনশীল দুইটা চারটা সৃজনশীল সমাধান করলা এতে কিছুই কাজ হবে না তাহলে আমরা এখানে একটা সমীকরণ পাইলাম এইবার পরবর্তী ধাপে আমরা যাব তোমরা এবার একটা শর্ত মনে রাখবা ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি কি সেটা সংজ্ঞাটা আমি পরে দিচ্ছি এর আগে আমি বলে নেই একটু বুঝিয়ে নেই ন্যূনতম বিচ্যুতিটা কি এখানে যখন তুমি আপতন কোণের মান চেঞ্জ করবা এখানে বিচ্যুতি কোণের মানও চেঞ্জ হয় আপতন কোণ বৃদ্ধির সাথে সাথে বিচ্যুতি কোণের মানও কমতে থাকে বিচ্যুতি কোণের মান কমতে থাকে একটা পর্যায়ে গিয়ে আপতন কোণ বৃদ্ধির সাথে সাথে বিচ্যুতি কোণের মান আবার বাড়তে থাকে তাহলে এটার সাথে এটার একটা সম্পর্ক আছে তো একটা পর্যায়ে গিয়ে বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন মানে পৌঁছায় অর্থাৎ সবচেয়ে কম মান হয় এই সবচেয়ে কম যেই মান সেই মানটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ তো ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে দুটো শর্ত আছে সেটা হচ্ছে i1 ইকুয়াল টু হবে i2 এবং r1 ইকুয়াল টু হবে r2 অর্থাৎ যদি i1 এবং i2 দুটো সমান হয় এবং r1 এবং r2 এই দুটো সমান হয় তাহলেই কেবল ডেল্টার মান সর্বনিম্ন হয় তাহলে i1 ইকুয়াল টু i2 r1 ইকুয়াল টু r2 তখন হবে ডেল্টা ইজ ইকুয়াল টু ডেল্টা m ডেল্টা ছিল বিচ্যুতি কোণ আর ডেল্টা m টা হলো ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টাটা হলো বিচ্যুতি কোণ ডেল্টা m টা হলো ন্যূনতম বিচ্যুতি কোণ কখন হবে যদি i1 এবং i2 সমান হয় এবং r1 এবং r2 সমান হয় তখন আমরা লিখতে পারি 3 নং সমীকরণ থেকে a ইকুয়াল টু r1 প্লাস r1 সুতরাং r1 is equal to a by 2 2r1 equal to a তাহলে r1 is equal to a by 2 4 নং সমীকরণ থেকে এটাকে যদি আমি 4 নং সমীকরণ দেই 4 নং সমীকরণ থেকে আমরা পাই ডেল্টা m is equal to i1 plus i1 minus a 2i1 equal to a plus del m সুতরাং i1 equal to a plus del m by 2 এইবার আমরা জানি mu equal to sin I divided by sin r এটা সবাই জানি যেহেতু r1 এবং i1 বের করেছি তাই আমি এখানে দিব 1 এখানে দিব 1 এখান থেকে যে সমীকরণটা হয় mu equal to sin a plus del m by 2 divided by sin a by 2 এইটা হলো আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ mu equal to sin a plus del m by 2 divided by sin a by 2 এখানে মিউটা হলো প্রতিসরণাঙ্ক কার প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক এখানে হলো প্রিজমের কার সাপেক্ষে তোমরা নিশ্চয়ই উত্তর দিবা এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে বা শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন প্রিজমের চারদিকে শুধু বাতাস আছে আর কিছু নাই এইবার এটা হলো প্রিজম কোণ আর ডেল এমটা হলো ন্যূনতম বিচ্যুতি কোণ এটা হলো প্রিজম কোণ
এই রাশিগুলো জানা থাকলে আমরা এই সমীকরণ দিয়ে অঙ্ক করতে পারবো। তোমাদের আরেকটা জিনিস মনে রাখা লাগবে, যদি বলা হয় সমবাহু প্রিজম, লিখে দেই সমবাহু প্রিজম এর সমান হবে 60 ডিগ্রি। সমবাহু প্রিজম হলে এর মান হবে 60 ডিগ্রি। কেন? তুমি যদি প্রত্যেকটা কোণ সমান নাও তাহলে প্রত্যেকটা কোণ হবে 60 ডিগ্রি, তিনটা মিলে হবে 180 ডিগ্রি। আর এই কারণে সমবাহু প্রিজম উল্লেখ করা থাকলেই তোমরা বুঝে নেবা এর মান হচ্ছে 60 ডিগ্রি। আমরা প্রিজমের সমীকরণগুলো বের করেছি, সবগুলো সমীকরণ আমি একসাথে দেখতে চাই। এক নাম্বার হচ্ছে মিউ ইকুয়াল টু sin a প্লাস ডেল m বাই 2 ডিভাইডেড বাই sin a বাই 2। দুই নাম্বার সমীকরণ হলো a ইকুয়াল টু r1 প্লাস r2। আর তিন নাম্বার সমীকরণ হলো ডেল ইজ ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a। এই তিনটা সমীকরণই আমাদের একসাথে ব্যবহার করতে হবে, কারণ যে সৃজনশীল আসবে তিনটা সমীকরণই একসাথে লাগতে পারে। আমরা প্রত্যেকটা রাশির বর্ণনা অলরেডি শুনেছি, এই তিনটা সমীকরণ ব্যবহার করে এখন আমরা অঙ্ক করব। সহজ দুইটা অঙ্ক করি, তারপরে সৃজনশীলের দিকে যাই। একটি সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি নির্ণয় করো। একটি সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক √2 হলে ন্যূনতম বিচ্যুতি কোণ বা বিচ্যুতি নির্ণয় করো। আমি আগের দিন বলেছিলাম যে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা অবশ্যই ডান পাশে যে মানগুলো আছে সেগুলো লিখব। এখানে কি কি দেওয়া আছে? যেহেতু সমবাহু প্রিজম বলে দিয়েছে তাই প্রিজম কোণ এর মান 60 ডিগ্রি, আর মিউ ইকুয়াল টু এখানে দেওয়া আছে √2। কত দেওয়া আছে? √2। আমাদের কি বের করতে হবে? ডেল m ইকুয়াল টু হোয়াট? এবার আমরা জানি মিউ ইকুয়াল টু sin a প্লাস ডেল m বাই 2 ডিভাইডেড বাই sin a বাই 2। এই জায়গায় আমরা মানগুলো বসিয়ে দেব। √2 ইজ ইকুয়াল টু sin 60 ডিগ্রি প্লাস ডেল m ডিভাইডেড বাই 2 sin 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2। এবার √2 তোমরা জানো sin 60 বাই 2 মানে হচ্ছে 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। এই হাফটা এখানে গুণ করে দিলাম এই পাশে। তোমাদের যে মান আসবে সেটাই গুণ করে দিবা, কোনো সমস্যা নাই। ইকুয়াল টু sin 60 প্লাস ডেল m ডিভাইডেড বাই 2। এইবার এই জায়গায় যেটা থাকে 1 বাই √2 ইকুয়াল টু sin 60 প্লাস ডেল m বাই 2। এই সাইনটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে সাইন ইনভার্স হয়। সাইন ইনভার্স 1 বাই √2 মানে হবে এখানে 45 ডিগ্রি ইকুয়াল টু 60 প্লাস ডেল m বাই 2। এটার সাথে গুণ করে 90 বা 60 প্লাস ডেল m ইকুয়াল টু 90। সুতরাং ডেল m ইকুয়াল টু এখান থেকে বিয়োগ হয় 30 ডিগ্রি। এটা আমি এইভাবে করে ফেলেছি, কিন্তু তোমাদের ক্যালকুলেটর ব্যবহার করবা। এইটাকে এই পাশে নিয়ে আসলে যেটা হবে সেটা হবে এরকম sin ইনভার্স 1 বাই √2। ক্যালকুলেটর চাপ দিবা, যে মান আসবে আসবে, তোমার এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। আমি এখানে সহজ মান বলে মুখে মুখে করতে পেরেছি, সবগুলো মুখে মুখে করা যাবে না। এই জন্য তোমাদের একটা এসডব্লিউ দিই এখানে। এসডব্লিউ একটি সমবাহু প্রিজমের প্রতিসরণাঙ্ক 1.5, ন্যূনতম বিচ্যুতি কোণ বের করবা। একই অঙ্ক, কার কোনো আপত্তি আছে? নাই। এইবার তাহলে আরেকটা অঙ্কে যাই।
একটি প্রিজমের প্রতিসরণাঙ্ক 1.42 এবং ন্যূনতম বিচ্যুতি কোণ 20 ডিগ্রি হলে প্রিজম কোণ নির্ণয় করো। একই নিয়মে আমরা অঙ্ক করব। এখানে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.42, ন্যূনতম বিচ্যুতি কোণ দেওয়া আছে, ন্যূনতম বিচ্যুতি কোণ ডেল্টা এম ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। আমাদের বের করতে হবে প্রিজম কোণ। তোমরা বলতে পারো আগের বার তো প্রিজম কোণ দেওয়া ছিল, এবার কিন্তু বলা নাই সমবাহু প্রিজম, সুতরাং প্রিজম কোণের মান কত আমরা জানি না। এই জন্য আমরা এখানে এ বের করব। কিভাবে বের করব আমি অঙ্ক একটা করে দিচ্ছি। আমরা জানি মিউ ইকুয়াল টু sin a plus del m by 2 divided by sin a by 2। আমরা সবাই জানি মানগুলো বসিয়ে দেই। 1.42 equal to sin a plus 20 by 2 divided by sin a by 2। এই জায়গায় অঙ্কটা যতটা সহজ মনে হচ্ছে ততটা না। 1.42 sin a by 2 equal to sin a by 2 এর নিচেও 2 আছে a by 2 প্লাস 20 এর নিচেও 2 আছে, তার মানে ডাইরেক্ট লিখতে পারি 10। এই জায়গায় সূত্রটা হলো sin a plus b। sin a plus b এর মানে সূত্রটা হলো sin a cos b plus cos a sin b। তাহলে কিভাবে লিখতে হবে 1.42 sin a by 2 equal to sin a by 2 cos 10 ডিগ্রি sin a cos b। এটা যদি a হয় এটা হবে b, তাহলে sin a cos b প্লাস cos a মানে হচ্ছে a by 2 sin 10 ডিগ্রি। এইবার তোমাদের কাজ হলো 1.42 এখানে sin a এখানেও sin a by 2 sin a by 2 sin a by 2 একটু তো একসাথে নিয়ে আসবো আমি। এই জায়গায় cos 10 ডিগ্রির মান কত আমাকে একটু বলো। sin a by 2 minus 0.984 sin 9848, তারপর 985 লিখবো আমরা। sin a by 2 equal to sin 10 ডিগ্রির মান কত বলো 0.174 cos a by 2 লিখলাম। এইবার আমাদের কাজ হলো 1.42 থেকে এই মানটা বিয়োগ করো 0.435 sin a by 2 equal to 0.174 cos a by 2। এইবার তোমাদের কাজ হলো sin এর নিচে cos নিয়ে আসবো আর এই মানটার নিচে এই মানটা নিয়ে যাব। তাহলে sin a by 2 divided by cos a by 2 equal to 0.174 divided by 0.435। আমি একটু ডান পাশে লিখব এই জায়গাটাতে sin by cos সমান কি লেখা যায় 10 a by 2 equal to এই মানটা কত 0.4 পরে আর কিছুই নাই। এইবার a by 2 এটাকে tan ইনভার্স করো, tan ইনভার্স 0.4 tan ইনভার্স 0.4 21.8 ডিগ্রি। এটার সাথে 2 গুণ করো, এর মান 43.6 ডিগ্রি। তাহলে আমরা প্রিজম কোণের মান পেয়ে গেলাম 43.6 ডিগ্রি। আমি আশা করি এই নিয়মটা তোমরা বুঝতে পেরেছো।
এই নিয়মের উপর আমি একটা HW তোমাদের দিতে চাই। HW প্রিজমের প্রতিসরাঙ্ক 1.48, বিচ্যুতি কোণ হলো 32 ডিগ্রি। দুইটা জায়গায় শুধু চেঞ্জ করেছি, 1.48 আর এই জায়গায় 32 ডিগ্রি। 1.48 আর এই জায়গায় হলো বিচ্যুতি কোণ 32 ডিগ্রি। আমি আরেকবার বলে দেই, তোমাদের একটি প্রিজমের প্রতিসরাঙ্ক 1.48 এবং ন্যূনতম বিচ্যুতি কোণ 32 ডিগ্রি হলে প্রিজম কোণ নির্ণয় করো। এইটা হলো তোমাদের HW। আজকে আর বেশি কথা বলবো না, কারণ তোমরা হয়তো বেশিক্ষণ থাকলে বিরক্ত হয়ে যাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।